যেটা বলছিল গুরুত্বপূর্ণ। আপনারা জানেন হাওড়ায় রামনবমীর মিছিলের অনুমতি হাইকোর্টের থেকে নিয়ে নিতে হয়েছে। হাইকোর্ট সেই অনুমতি দিয়েছে, তবে কিছু একাধিক গাইডলাইন্স বা শর্ত সেটা কিন্তু মেনে চলতে হবে। এবং একই সঙ্গে আবেদনকারীর আইনজীবীকে মিছিলে অংশগ্রহণকারীদের পরিচয়পত্র জমা দেওয়ার নির্দেশ বিচারপতির। সব মিলিয়ে রামনবমীর মিছিল, শ্রীরামচন্দ্রের জন্মতিথি পালনের আগে এই পরিস্থিতি গোটা বাংলায় এক নতুন নজির সৃষ্টি করছে। দেখুন, হাওড়ায় রামনবমী উপলক্ষে অঞ্জনীপুত্র সেনা এবং বিশ্ব হিন্দু পরিষদের মিছিলে অনুমতি হাইকোর্টের। মেনে চলতে হবে একাধিক শর্ত। মিছিলে যারা অংশগ্রহণ করবে তাদের পরিচয়পত্র জমা দিতে হবে। আবেদনকারীর আইনজীবীকে মিছিলে অংশগ্রহণকারীদের পরিচয়পত্র জমা করার নির্দেশ দেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। বিচারপতির নির্দেশ, 500-র বেশি মানুষ মিছিলে অংশগ্রহণ করতে পারবে না। 5 থেকে 6টা মাইক্রোফোন ব্যবহার করা যাবে। একটি মিছিল অঞ্জনীপুত্র সেনা করতে হবে সকাল 8:30 থেকে 1টা পর্যন্ত। ওই দিন দুপুর 3টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত বিশ্ব হিন্দু পরিষদের মিছিল করা যাবে। মিছিলে অংশগ্রহণকারীদের ব্যাচ পরে আসতে হবে, যেখানে তাদের পরিচয়পত্র লেখা থাকবে। হাওড়ার নরসিংহ মন্দির থেকে জিটি রোড হয়ে হাওড়া ময়দান পর্যন্ত অঞ্জনীপুত্র সেনার মিছিলে অনুমতি দিয়েছে আদালত। এতে রাজ্যের আপত্তি রয়েছে, যেহেতু দুদিনের মধ্যে রুট পরিবর্তন করা আবেদনকারীর পক্ষে সম্ভব নয়, তাই এই রুট মেনে নেওয়া হলো। তবে শর্ত মেনে চলতে হবে নির্দেশ আদালতের। আরও বলা হয়েছে, মিছিলে কোনো লাঠি বা অস্ত্র ব্যবহার করা যাবে না, তবে পতাকা এবং প্লাস্টিক বা ফাইবারের গদা বা তলোয়ার ব্যবহার করা যাবে। কোনো ধাতুর অস্ত্র ব্যবহার করা যাবে না। একই দিনে একই সঙ্গে দুটো মিছিল থাকবে। পুলিশকে নির্দেশ, মিছিলের সামনে একটি ভ্যান রাখতে হবে আর পেছনে একটি পুলিশ ভ্যান রাখতে হবে এবং কড়া নজরদারি চালাতে হবে। 500 জন অংশগ্রহণকারীর পরিচয়পত্র জমা দিতে হবে সেন্ট্রাল ডিভিশন অফ পুলিশের হাওড়ার অফিসে। বিশ্ব হিন্দু পরিষদের মিছিল শুরু হবে বিই কলেজ গেট নাম্বার 1 থেকে। মল্লিক ফটক হয়ে রামকৃষ্ণ ঘাটে আসবে। সময় 3টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। অভিরূপা হাজরা রিপোর্ট, ক্যালকাটা নিউজ। হঠাৎ গত একদিন দুদিন নয়, দীর্ঘদিন ধরেই এই পরিস্থিতির দিকে দিকে এক একটা করে বাধা, অনুমতি না মেলা, এক একবার আদালতে যাওয়া। এই ছবি শুধুমাত্র হাওড়া, হুগলি, নদিয়া এমন নয়, এমনকি খোদ যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন প্রান্তে এই ছবি। মণিময়, এখান থেকেই প্রশ্ন হচ্ছে, রামনবমীর মিছিল, সেই মিছিলকে কেন্দ্র করে, শ্রীরামচন্দ্রের জন্মদিন পালনকে কেন্দ্র করে এত বাধা বিপত্তি কেন? এই প্রশ্ন জোরালো হচ্ছে যখন, তখন পাল্টা প্রস্তুতির ছবিটা উল্টো দিক থেকে আরো জোরালোভাবে ধরা পড়ছে। দিকে দিকে পোস্টার পড়ে গিয়েছে ইতিমধ্যেই। রাত পোহালে রামনবমী, তার পোস্টার মণিময়। একদম, চলো দেখানোর চেষ্টা করি আমরা সেই ছবি। 8টি জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করবো, যে ছবিগুলোতে একেবারে সুস্পষ্ট। বিধানসভা চত্বর এলাকা তো সব থেকে গুরুত্বপূর্ণ। এর পরবর্তীতে দেখতে পাচ্ছেন এয়ারপোর্ট, কৈখালী, বাগুইহাটি, কেষ্টপুর, লেকটাউন, মেয়র রোড, ইডেন গার্ডেন। আরও ছবি রয়েছে একাধিক সেই ছবি। এবং সেই জায়গায় একদিকে যেমন আমরা প্রভু শ্রীরামের ধ্বজা দেখতে পাচ্ছি, একই সঙ্গে দাঁড়িয়ে রামনবমী পালন করার বার্তা, শুভেন্দু অধিকারীর দেওয়া সেই পোস্টার, সেই পোস্টারও ছেয়ে গিয়েছে। একাধিক জায়গায় সেই পোস্টারিং চলছে। প্রস্তুতির ছবিগুলো আপনাদেরকে সকাল থেকে দেখিয়েছি আমরা। একেবারে শেষ মুহূর্তের তুঙ্গে জেলায় জেলায় প্রস্তুতি, শহরও বাদ যাচ্ছে না। মণিময়, সব থেকে গুরুত্বপূর্ণ, বাঙালির 12 মাসে 13 পার্বণ, এবং সেই পার্বণ পালনের ক্ষেত্রে সদা প্রস্তুতি নেওয়া হয় আগাম। সেটা একেবারে বৈশাখ থেকে চৈত্র হোক বা জানুয়ারি থেকে ডিসেম্বর। কিন্তু রামনবমীর ক্ষেত্রে কেন এই সংশয়, আগাম ব্যবস্থা, ড্রোনের নজরদারি, বিভিন্ন ক্ষেত্রে অনুমোদন নেওয়ার জন্য আদালতের দ্বারস্থ হতে হচ্ছে? এই প্রশ্নগুলো ক্রমশ জোরালো হচ্ছে। একটা নির্দিষ্ট সম্প্রদায় হিন্দু তাদের এই রামনবমী পালনের ক্ষেত্রে এই বাধা বিপত্তি তারাই প্রশ্ন করছেন অনেক ক্ষেত্রে। তাহলে কি আমরা সবার থেকে আলাদাভাবে ট্রিটেড হচ্ছে? সত্যি মানে যুদ্ধ জয়ের প্রস্তুতি কার্যত, যেভাবে নিরাপত্তার বেষ্টনী। রাজ্য এবং কলকাতা পুলিশ সতর্ক, ইতিমধ্যে আপনাদেরকে সকাল থেকে জানাচ্ছিলাম। তার মধ্যে আরও একবার আপডেট দিই, যে নিরাপত্তা নিশ্চিত করতে লালবাজারের তরফ থেকে বিশেষ নির্দেশ সামনে এসছে। এবং সেই নির্দেশে যেমনটা দেখা যাচ্ছে, 29 জন আইপিএস তাদেরকে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় মোতায়েন করা হবে। ডেপুটি কমিশনারদেরকে যে নির্দেশ লালবাজারের তরফ থেকে দেওয়া হয়েছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে এক এক করে নজরদারি তীব্র হবে শহরের বিভিন্ন প্রান্ত। যেমনটা বলছিলাম, বিশেষ পোস্টিংয়ে ব্যবস্থা করা হয়েছে 29 জন আইপিএস অফিসারকে। এছাড়া তো আরও নিরাপত্তার বেষ্টনী কড়াকড়ি তো রয়েছে। যেমনটা আরও দেখতে পাওয়া যাচ্ছে, 6টি পুলিশ কমিশনারেট তাদের যারা অফিসাররা রয়েছেন, এটা শুধুমাত্র শহর নয়, জেলা ভিত্তিক সেই জায়গায় নির্দিষ্টভাবে নির্দেশ গিয়েছে। 4 জেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে। যেটা বলছিলাম, যে যুদ্ধ জয়ের কার্যত প্রস্তুতি। কেন? রাম নাম
রামনবমী পালন, তাতে কেন এই ছবিটা হবে? অর্থাৎ রাত পোহালে নির্বাচন বা রাত পোহালে কোনো বড় বিক্ষোভ কর্মসূচি রাজ্য জুড়ে এমনটা নয়। শ্রীরামচন্দ্রের জন্মতিথি পালনের জন্য রামনবমীর মহামিছিল সমাবেশ বা তাদের এই যে সভা আয়োজন, তার জন্য কেন এত কিছুর প্রয়োজন? এই প্রশ্ন যখন জোরালো হচ্ছে, মণিময় আমাদের সঙ্গে এই মুহূর্তে বঙ্গীয় হিন্দু সেনার প্রতিষ্ঠাতা অম্বিকানন্দ মহারাজজি রয়েছেন, স্বাগত আপনাকে। মহারাজ, আমি এটাই জানতে চাইবো যে বাঙালির তো 12 মাসে 13 পার্বণ, হিন্দুদের এত উৎসব আয়োজন বছরভর, রামনবমীর ক্ষেত্রে কেন সব কিছুকে ছাড়িয়ে এক নতুন পরিস্থিতি তৈরি হচ্ছে? কোথাও যেন একটা সংকোচ, ভয়, আদালতের অনুমোদন, ততস্থ পরিস্থিতি প্রশাসনের কেন? একবার রাম নাম যত পাপ হরে, পাপীর সাধ্য নাই তত পাপ করে। এই কথাটি যিনি লিখেছিলেন, না তিনি কিন্তু কোনো বহিরাগত টহিরাগত মানুষ নন, তিনি একদমই আমাদের বাঙালির ঘরের ছেলে, কৃত্তিবাস ওঝা। তো এখন রাজ্যের শাসক দলের খুন হলে, ধর্ষণ হলে, চাকরি চুরি হলে, এই যে গত দুদিন আগে এই যে 26,000 আমার আপনার ঘরের ছেলে মেয়েদের যে অযোগ্যদের চাকরি যাবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু যোগ্যদেরও যে চাকরি চলে গেল, এই যে ঘটনার প্রবাহে সব কিছু, এই যে এত বড় একটা আপাদমস্তক দুর্নীতি, সেটা থেকে নজর ঘোরানোর জন্য রাজ্যের শাসক দলের এই রামনবমীকে কেন্দ্র করে যে এই যে একটা অতি সক্রিয়তা, রাজ্য পুলিশকে কাজে লাগিয়ে, অর্থাৎ যে রাজ্য পুলিশ চোর ধরতে পারে না, ধর্ষণ আটকাতে পারে না, খুন রাহাজানি দুর্নীতি আটকাতে পারে না, সেই পুলিশ হঠাৎ করে রাম ভক্তদের পেছনে লাঠিসোঁটা নিয়ে লেগে পড়লো, বা রামনবমীর শোভাযাত্রাকে অনুমোদন না দিল, ব্যাপারগুলো এটা পশ্চিমবাংলায় নতুন কিছু নয়। কিন্তু এই মুহূর্তেই অতি সক্রিয়তাটা দেখাতে হবে, কারণ বিষয়টা থেকে মোড়টাকে আমাদেরকে ঘোরাতে হবে, নজর ঘোরাতে হবে। একজন ভালো সুযোগ্য সুচতুর রাজনীতিবিদের তো এটাই কাজ হওয়া উচিত। আর এটা যার কাজ, যে দলের কাজ, যাদেরকে নিজেদের স্বচ্ছতা আনতে হবে বা বিষয় থেকে পশ্চিমবঙ্গবাসী দৃষ্টিকে ঘুরিয়ে দিতে হবে, এটা যাদের কাজ, তারা এই ধরনের কাজ করছেন, অতি সক্রিয়তা দেখাচ্ছেন। এখন অতি সক্রিয়তাটা রাম ভক্তদের উপরে বিগত কয়েক বছর ধরেই হয়েছে, আমি বলতে পারি প্রায় 1 দশক ধরেই হয়েছে। 2011 সালের পর থেকে বা 2014 সময় থেকে রামনবমী নিয়ে একটু বেশি বাড়বাড়ন্ত পশ্চিমবাংলায় হয়েছে, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু রামনবমী উৎসবটা তো কোনো পার্টিকুলার রাজনৈতিক দল, মত, আদর্শ বা কোনো রাম শ্যাম যদু মধুর ব্যাপার নয়। রাম ভারতবর্ষের মর্যাদা পুরুষোত্তম, রাম মূর্তিমান ন্যায়, ধর্ম ও সত্যের প্রতীক। রামচন্দ্র আমাদের কাছে একজন শুধু প্রজাবৎসল রাজাই নন, তিনি আমাদের আইকন। তো স্বাভাবিকভাবেই আসমুদ্র, হিমাচল, কাশ্মীর থেকে কন্যাকুমারিকাকে একসাথেই যিনি গেঁথেছেন, সেই রামচন্দ্রের আবির্ভাব তিথি উদযাপন করতে পশ্চিমবঙ্গ পুলিশের অতি সক্রিয়তা, প্রশাসনের অতি সক্রিয়তা, এটা তো সেদিনই প্রমাণ হয়ে গেছিল, যেদিনকে ছোট ছোট বাচ্চা ছেলেরা রাজ্যের মুখ্যমন্ত্রী যখন গাড়ি নিয়ে ভাটপাড়ার একটা বিশেষ অঞ্চলের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, যখন সেই গাড়ির কনভয় দেখে ছোট ছোট শিশুরা জয় শ্রীরাম বলার পর, আমি মহারাজ এখান থেকে একটা বিষয় বোঝার চেষ্টা করি, যখন মানুষের বাড়িতে নারায়ণ পুজো হয়, লক্ষ্মী নারায়ণ পুজো হয়, যখন বিষ্ণু দেবতার কথা বলা হয়, তারই সপ্তম অবতার, প্রাচীন মানব অবতার শ্রীরামচন্দ্র, যার নবম শুক্লতিথির নবম দিনে চৈত্র মাসে জন্মগ্রহণ, এবং অযোধ্যার রাজা দশরথ এবং রানী কৌশল্যার পুত্র, তার জন্মতিথি পালনকে ঘিরে এত জটিলতার কারণটা কি? কিভাবে এই পরিস্থিতি তৈরি হলো? তার কারণ শ্রীরামচন্দ্র বিষ্ণু দেবতার অবতার, এটা জানার পরেও সেই বিষ্ণু দেবতার অবতারকে নিয়ে এই শোরগোলটা কারণটা কি? কেন কি রাম তো জটিলতাটা রামকে রাজনীতিতে নামিয়ে আনা হচ্ছে কেন? প্রশ্ন হচ্ছে এই জায়গাতে। না, আমি আপনাদের দুজনকে প্রশ্ন করি, আপনারা দুজনের দীর্ঘদিনের অভিজ্ঞ সাংবাদিক এবং আপনারা পশ্চিমবঙ্গের একদম গ্রাসরুট লেভেলের খবরটা জানেন। রামকে কারা ভয় পায়? আমরা ছোটবেলায় কি শিখেছিলাম? আমাদের ছোটবেলায়, একদম ছোটবেলায়, আমাকে, আপনাকে, আমাদের বোধহয় সব পরিবারে বাবা মায়েরা এটা শিখিয়েছিলেন যে ভূত আমার পুত, পেতনি আমার ঝি, রাম লক্ষণ বুকে আছে, করবি আমার কি। তো এখন রাম নাম শুনলে তো ভূত পেতনির ভয় পাওয়ার কথা, রাম নাম শুনে হঠাৎ করে পশ্চিমবঙ্গের প্রশাসন এত অতি সক্রিয় হয়ে উঠছে কেন? আপনি মজার কথা শুনবেন, আজকে থেকে 3 দিবসীয় আমার একটা মুর্শিদাবাদ সফর রয়েছে। মুর্শিদাবাদে যে রাম মন্দির তৈরি হচ্ছে সেটা তো আপনারা জানেন, আপনাদের চ্যানেলেও বহুবার আপনারা কভার করেছেন, সাগরদিঘির অলঙ্কার গ্রাম। তো সেই সাগরদিঘি এবং মুর্শিদাবাদ জেলা জুড়ে, বিশেষ করে যেভাবে মুর্শিদাবাদে পোলারাইজেশন এবং রাতের অন্ধকারে ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে, তাতে মুর্শিদাবাদে আমার উপস্থিতিটার
কারণে প্রশাসন অতি সক্রিয় হয়ে গেছে। আপনারা শুনলে অবাক হবেন, আচ্ছা, আইবি থেকে শুরু করে প্রশাসনের লোকেরা খালি ফোন করছে। আমাকে ফোন করতে ওনাদের একটু সমস্যা হয়, তা আমাকেও কেউ কেউ ফোন করেন। তো ফোন করে তারা বারবার জানতে চাইছেন যে আমার প্রত্যেকটা গতিবিধি কি, আমি কখন কোথায় সভা করব। আমার মুর্শিদাবাদে 3টি কার্যক্রম রয়েছে। আজকে প্রথম শ্রীরামচন্দ্রের পূজার শুভ উদ্বোধন রয়েছে একদম বহরমপুরেই, একটি বিখ্যাত জায়গা এবং জনবহুল এলাকা। আগামীকাল আমি সাগরদিঘিতে, যেখানে রাম মন্দির তৈরি হচ্ছে, প্রস্তাবিত রাম মন্দিরের যে পবিত্র মাটি, সেই অলংকার গ্রাম। পরশু দিনকে আরেকটি জায়গায় শোভাযাত্রা ইত্যাদি থাকছে, যেমনটা আমরা প্রতি বছরই পালন করি। তো সেই রামচন্দ্রের রামনবমী উদযাপনকে নিয়ে ল অ্যান্ড অর্ডারের দায়িত্ব যাদের, খুব স্বাভাবিক, মানে ল অ্যান্ড অর্ডার তো সামলাতে হবে এবং ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যাদের হাতে দায়িত্ব তারা তো সামলাবেন। কিন্তু আমি বলছি যে রামনবমী তো এবার তৃণমূলও পালন করছে নিজের জায়গা থেকে দাঁড়িয়ে, আরো বিশেষভাবে বেশি করে পালন করছেন তো। হ্যাঁ, শওকত মোল্লা পালন করছেন তো। যে শওকত মোল্লা প্রশাসনিক বৈঠকে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী যাকে বলছেন জীবনতলা কি বাস টার্মিনাস হওয়ার জায়গা নাকি, ওখানে তো তোরা মারামারি করিস আর বোমবাদি, সেই শওকত মোল্লা এখন রামনবমীর উদযাপন করছে। এই দৃশ্য, অভূতপূর্ব দৃশ্য তো আমরা বছরখানেক আগে দেখতে পাইনি। তার মানে ভাবুন, রাম নামের এমনই গুতো, একদিকে রামের বিরোধিতাও করতে হচ্ছে, রামকে বহিরাগতও বলাতে হচ্ছে স্পোক্সপারসনদেরকে বিভিন্ন ডিবেট শোতে বসিয়ে, আবার আরেকদিকে শওকত মোল্লাদের মতো মার্কা মারা দাবি লোকেদের। এই জায়গাতেই আমি গুরুত্বটা বোঝার চেষ্টা করব অম্বিকানন্দজি মহারাজ আপনার থেকে, এবং একই সঙ্গে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বলছেন সেটা একটুখানি শোনাই। জুমলা বলছেন, আমি জানি না এর কথার পরিপ্রেক্ষিতে আপনি কি বলবেন, একটু বক্তব্যটা শোনাই আগে, তারপরে আপনারা বোঝবার চেষ্টা করবেন। আসবো অম্বিকানন্দজি মহারাজের কাছে, শুনুন। বাংলার মানুষ আর যাই করুক, বাংলা কালচারের জন্ম দেয়, সম্প্রীতির জন্ম দেয়। আমরা রামকৃষ্ণকে মানবো, জুমলা পার্টিকে মানবো না। আমরা স্বামী বিবেকানন্দ মানবো, জুমলা পার্টিকে মানবো না। আমরা বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যাস্থানে বয়ে বচো মা সরস্বতীর বচনকে মানবো, আমরা জুমলা পার্টিকে মানবো না। আমরা সেই ধর্মকে মানবো যে ধর্ম সবাইকে শ্রদ্ধা করে, সবাইকে ভালোবাসে, সবাইকে আপন করে নেয়। আবার বলছি, আমরা সব ধর্মই শ্রদ্ধার সাথে স্মরণ করি। এখান থেকে একটা বড় প্রশ্ন উঠছে যে রামকৃষ্ণকে মানবো, রামচন্দ্রকে মানবো, সবকিছু মানবো, কিন্তু জুমলা পার্টিকে মানবো না। পার্টিটা আসছে কোথা থেকে? অম্বিকানন্দ মহারাজ জি, আমি এখান থেকে একটা বিষয় বোঝার চেষ্টা করছি যে পার্টি, দুর্গোৎসব, কালী পুজো, দীপাবলি, শ্যামা পুজো, সরস্বতী পুজো, জগদ্ধাত্রী পুজো, বাসন্তী পুজো, রাম পুজো, এখানে পার্টি রাজনীতি আসছে কোথায়? রাম হঠাৎ করে রাজনীতির মধ্যে কেন ঢুকলেন? তাহলে তো দিকে দিকে এই হরিনাম সংকীর্তন হয়, বাড়িতে বাড়িতে মানুষের প্রয়াণের পর নাম সংকীর্তন হয়, পুজো হয়, বাড়িতে বাড়িতে কীর্তনে হরে রাম হরে কৃষ্ণ বলা হয়। ছোটবেলা থেকে জ্ঞান হওয়ার পর থেকে প্রত্যেকে শুনেছেন এই বাংলার বুকে। তাহলে সেক্ষেত্রেও তো সেই রামকেই স্মরণ করা, হরে রাম হরে কৃষ্ণ। তাহলে রাম নবমীতে, রামের জন্মতিথিতে এত রাজনীতি কেন আসছে? পরস্পর বিরোধী কথাটা দেখুন। প্রথমেই আমি আপনাকে বলি, ওনার ওই বক্তব্যটা শুনে আমার খুব ভালো লাগলো যে এইবারে অন্তত উনি সরস্বতী পুজোর মন্ত্রটাকে ভুল বলেন। একটুখানি গুছিয়ে নিয়েছেন। দ্বিতীয় যেটা বলার, সেটা হচ্ছে উনি রামকৃষ্ণকে মানবেন, কিন্তু রামকৃষ্ণের নামের মধ্যে যে শ্রীরাম লুকিয়ে রয়েছেন, রাম রয়েছেন, সেই রামকে উনি মানবেন না। একই দেহে রাম আর কৃষ্ণ সুমধুর, বিখ্যাত গান রয়েছে রামকুমার চট্টোপাধ্যায়, যে সেই রামকৃষ্ণের যিনি আরাধ্য দেবতা, কুলদেবতা, ভগবান রঘুবীর অর্থাৎ রামচন্দ্র, উনি তাকে মানবেন না, কিন্তু উনি রামকৃষ্ণকে মানবেন। মানে ভণ্ডামোটা আর মিথ্যাচারের মুখোশটা কোথায়, এটা খুলে পড়ছে প্রতিটি পরতে পরতে। উনি বিবেকানন্দকে মানবেন, কিন্তু স্বামী বিবেকানন্দের জীবন যে মূর্ত প্রতীককে আদর্শ করে তার জীবন চর্চা, যে স্বামীজি তার জীবনী বাণী রচনাতে বারবার লিখছেন যে রাম এবং সীতা হলেন ভারতবর্ষের আদর্শ মূর্তিমান ন্যায় সত্য ধর্মের প্রতীক, উনি বিবেকানন্দকে মানবেন, কিন্তু উনি কিন্তু রামচন্দ্রকে মানবেন না। আর মাঝখানে উনি একটা পার্টি ঢুকিয়ে দিয়েছেন। উনি পার্টি ঢুকিয়ে দিচ্ছেন, তাহলে এখন যদি বিরোধী দল যারা, মানে আমি ধরুন বিজেপি বা সিপিআইএম, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, বা ধরুন অন্যান্য দল, তারা যদি এখন ওনাকে প্রশ্ন করে, আচ্ছা ক্যানিংয়ের শওকত মোল্লা আপনার বিধানসভার অ্যাসেট বিধায়ক, আপনার আদরের দামাল ছেলে, সে কেন রামনবমী করবে? ওনাকে যদি এখন পাল্টা প্রশ্ন করে, আচ্ছা এই যে বিভিন্ন জায়গাতে তৃণমূলের নেতা নেত্রীরা, আমার কাছে এখনো পুরো লিস্ট এসে পৌঁছায়নি, আমি তো দেখলাম ববি হাকিমও রামনবমীর শুভেচ্ছা জানিয়েছে, তো আচ্ছা দিন এসে গেছে, এটা বোঝা যাচ্ছে। কিন্তু এই যে দুদিন আগে রাম বহিরাগত আর এখনই রামকে অন্তর্গত করে নেওয়া,
আর এই সবকিছুর ভেতরে রাজনীতিকে সম্পৃক্ত করা, হ্যাঁ। এটা তো মুখোশধারী হিন্দুরই পরিচয়। উনি তো বলেছেন উনি নাকি বড় হিন্দু। তা উনি এত বড় হিন্দু যে তাহলে- দুদিন আগে রেড রোডে দাঁড়িয়ে নামাজ পড়া আর ইফতার করা রোজা করা দেখে তো আমার মনে হয়নি উনি হিন্দু। যাই হোক। মানে রামকে কি ভয় পাচ্ছেন যারা, মানে সেই ভূতেদের ভবিষ্যৎ তাহলে কোন দিকে যাবে? না, আপনি তো ভবিষ্যৎ বলে দিয়েছেন। ভূতের ভবিষ্যৎ কি হয়? হ্যাঁ। শুভ শক্তির চিরকাল উত্থান হয়, শুভ শক্তির জয় হয়, অশুভ শক্তির বিনাশ হয়। আমরা যখন দশেরার সময়ে বা আমরা যখন শারদীয় নবরাত্রির সময় বা বসন্ত নবরাত্রির দশমীর দিনে যখন রাবণ দহন করি না মণিময়, একদম। তখন আমরা রাবণকে অশুভ শক্তির প্রতীক রূপে ছোট ছোট বাচ্চা ছেলে মেয়ে শিশুদেরকে রাম লক্ষ্মণ সীতা সাজিয়ে তাদের ধনুকে তীর লাগিয়ে আমরা সেই রাবণকে বিনাশ করাই। অর্থাৎ শুভ শক্তির জয়, উত্থান এবং অশুভ শক্তির বিনাশ। এখন যদি কেউ নিজেকে রাম বিরোধী, রাম বিদ্বেষী বা রামের বিরোধী প্রমাণ করে সব বিষয়ে রাজনীতি নিয়ে নাক গলাগলি করেন, তাহলে তিনি নিজেকে রাম বিরোধী বললে তাহলে আমাকে তাকে অশুভ শক্তি ধরতে হবে। এটার মধ্যে তো কোনো দ্বৈততা নেই, এর মধ্যে তো কোনো মিথ্যার বেশাতি নেই। ঠিক। যিনি রামের নন তিনি কোনো কামের নন। তো রামকে যারা অগ্রাহ্য করেছে, মুলায়ম সিং যাদব, তাদের সরকার আজকে ক্ষয়িষ্ণু হয়ে গেছে, তারা উত্তরপ্রদেশের মাটিতে অপ্রাসঙ্গিক হয়ে গেছে। রামকে আমি এখান থেকেই তো কোনো সরকার, কোনো দল, তার সঙ্গে রামের কি সম্পর্ক, এটাই বোঝার চেষ্টা করছেন বাংলার সাধারণ মানুষ। একদম। শ্রীরামচন্দ্রের সঙ্গে এই সমাজবাদী পার্টি হোক, যে কোনো XYZ পার্টি হোক, রাজনীতির সঙ্গে রামের সম্পর্ক, এই বাঁধনটা তৈরি করলো কারা, কবে থেকে, এই প্রশ্ন মানুষের কাছে জোরালো হচ্ছে। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি নেতা দিলীপ ঘোষ এই রামনবমীর প্রাক্কালে এই পরিস্থিতির প্রেক্ষিতে সর্বশেষ কি বলেছেন দেখুন। যাদবপুর ইউনিভার্সিটিতে ইফতার হতে পারে, ঈদ হতে পারে, সেখানে স্লোগান পারে ভারত তেরি টুকরা হোঙ্গে ইনশাআল্লাহ, কাশ্মীর की आजादी, केरल की आजादी, बंगाल की आजादी স্লোগান হতে পারে। আর রাম মন্দির রামনবমী করে জয় শ্রীরাম বললে কি সংবিধান অশুদ্ধ হয়ে যাবে? যারা এই চক্রান্ত করছে, দেশ বিরোধী শক্তির আখড়া হয়ে আছে, তাই মন্ত্রীকে ওখানে মার খেতে হয়। টিএমসি সরকারের হিম্মত থাকলে ওখানে করতে দিক আর প্রোটেকশন দিক, আর নাহলে আমরা একদিন ওখানে রামনবমী করবো, রামের মূর্তি নিয়ে পুজো হবে, এটা ওদের দেখতে হবে। সেই দিন আসছে, কিছু ঝামেলা নেই রামনবমীকে নিয়ে। রামনবমী উৎসব যাতে বন্ধ করা যায় তার জন্য চক্রান্ত করে টেনশন তৈরি করা হচ্ছে, ওদের কিচ্ছু যায় আসে না। আমি বলেছি গতবারের ডবল সংখ্যায় রামনবমীর শোভাযাত্রা হবে আর লোক রাস্তায় নামবে। পুলিশ বাধা দিলে রাস্তায় নেপটাবো আমরা, পুলিশের কোনো অধিকার নেই বাধা দেওয়া, আমাদের উৎসব আমরা করবো। একেবারে নির্দিষ্টভাবে যে বার্তাটা সামনে আসলো খুব গুরুত্ব রাখে বা তাৎপর্য রয়েছে। অম্বিকানন্দজি মহারাজ, তার কাছে আরো একবার চলে যাওয়ার চেষ্টা করব। খুব নির্দিষ্টভাবে এই জায়গায় মহারাজ যেটা বলছেন, দিলীপবাবু যেটা বলছেন, আমরা জানি না, মানে এটা আমরাও জানবার চেষ্টা করছি যে জয় শ্রীরাম বললে পরে সমস্যাটা কোন জায়গায়। এবং খুব কাকতালীয়ভাবে মণিমার সঙ্গে আমি যোগ করবো, হ্যাঁ। এই ধর্ম যার যার উৎসব সবার, এই একটা স্লোগান যেমন অনেক ক্ষেত্রে উঠে আসে। আমি কোনো নির্দিষ্ট আয়োজনকে, নির্দিষ্ট কোনো ধর্মীয় অনুষ্ঠানের কথা বলবো না, তবুও দিলীপ ঘোষের কোড আন কোড কথা তুলে বলবো যে যাদবপুরে ইফতার পার্টি হতে পারে, সেখানে কেন রামনবমী পালন হতে পারে না? তাহলে বাংলা জুড়ে এর আগে অতীতে এই সরস্বতী পুজো, দুর্গা পুজো করা নিয়ে বাধা সৃষ্টি, নানা অভিযোগ যে সামনে এসেছিল, ধর্মের বিভিন্ন রীতিকে রাজনীতির সঙ্গে যুক্ত করার প্রবণতা কবে থেকে দেখছেন এবং কেন তৈরি হলো, এর প্রেক্ষাপট কি? প্রথমেই বলি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কতগুলো আরবান নকশালিস্ট আর অতি বামপন্থী অসভ্যদের একটা আখড়া তৈরি হয়েছে। আমি একদম সরাসরি বলছি, আচ্ছা, আমি সরাসরি অন ক্যামেরা বলছি। এই অসভ্যতাটাকে প্রমোট করছে রাজ্যের শাসক দল। আর সেই কারণের জন্য দিলীপ বাবু যে কথাটা বলেছেন, দিলীপ বাবু একদম সঠিক কথা বলেছেন। যদি যাদবপুরে ইফতার হতে পারে ঘটা করে, তাহলে যাদবপুরে রামনবমী হতে অসুবিধা কোথায়? কেন এর আগেও তো আপনারা দেখিয়েছেন যে যাদবপুরে সরস্বতী পুজো করা নিয়েও অসুবিধা হচ্ছে। তো পার্টিকুলারলি যাদবপুরের ছাত্রছাত্রী আরবান নকশালিস্টরা, অতি বামপন্থীরা কি এটা প্রমাণ করতে চান যে ওটা হিন্দু বিদ্বেষীদের আখড়া? তারা যেন ভুলে না যান যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন অরবিন্দ ঘোষ। তিনি কিন্তু সারা জীবন বন্দে মাতরম আর ভারত মাতার জয়ধ্বনি গেয়ে তার জীবনের শেষ দিন পর্যন্ত ঋষি অরবিন্দ হয়েছিলেন। তো সেই অরবিন্দের যে প্রাক্তন বিশ্ববিদ্যালয়, সেই জায়গার মাটিকে কলঙ্কিত করার অধিকার কিন্তু ওই কতগুলো অসভ্য বাঁদর ছাত্রছাত্রী, যারা ধর্মের নামে ওইখানে বামপন্থার চাষ করে, আর ওখানে কতগুলো নেশাখোর, কতগুলো নেশার একটা আখড়া হয়, একটা অসামাজিক কাজের আখড়া হয়। আজকে কোথাও বামপন্থীরা নেই। পদ্মশ্রী শিক্ষাবিদ কাজী মাসুম আক্তার পর্যন্ত চিঠি দিয়েছেন, যদি সরস্বতী পুজো পালন হয় তাহলে পরে কেন রামনবমী পালন না হওয়ার কি আছে সেখানে? রামনবমী পালন হবে না, তার কারণ ওদের ধর্ম আফিমের নেশা যে স্লোগান বামপন্থীদের, সেটা শুধুমাত্র হিন্দু ধর্মের ক্ষেত্রে।
আপনি কোনোদিন দেখাতে পারবেন না ওরা ইফতার রোজা এইসব নিয়ে কোনোদিন বলেছে, কোনো মুসলিম সমাজের কোনো ধর্ম বা খ্রিস্টান সমাজের কোনো ধর্ম নিয়ে ওরা বলেছে প্রোটেস্ট করে যে ধর্ম আফিমের নেশা, ওরা এসব বলে না। কিন্তু ধর্ম আফিমের নেশা বলেই মণিময় আর অভিক আপনারা দেখবেন দুর্গাপুজো প্যান্ডেলের বাইরে, জগদ্ধাত্রী পুজো প্যান্ডেলের বাইরে আর কালী পুজো প্যান্ডেলের বাইরেই কিন্তু ওদেরকে সেই আফিমের নেশার ওখানে মার্ক্সীয় সাহিত্যের বইয়ের দোকান দিতে হয়। তো এই বামপন্থীদের কথার কোনো বিচার নেই। রাজ্যের শাসক দল যে কেন এটাকে প্রমোট করছে আমি জানি না, নীরব সমর্থন রাজ্যের শাসক দলের রয়েছে, তা না হলে এই অসভ্যতাম এই বাদরামও হয় না। আর যাদবপুর বিশ্ববিদ্যালয় নয়, একদম রাস্তায় নেমে সনাতনীদের তাদের অধিকার ছিনিয়ে নিতে হবে। তার জন্য যা প্রয়োজন, সেলফ ডিফেন্সের প্রয়োজন থেকে শুরু করে যা যা করা প্রয়োজন সবটাই করতে হবে, কারণ পশ্চিম বাংলাটা বাংলাদেশ আর কাশ্মীর পাকিস্তান হতে দেওয়া যাবে না। মহারাজ, এখনো তো অভিযোগ আসছে, মানে বিজেপির তরফ থেকে আমরা শুনতে পাচ্ছিলাম পুলিশের বিরুদ্ধেও জায়গা, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেও এই যে বারবার খোঁচানোর পরিস্থিতিটা তৈরি হচ্ছে, কি মনে হচ্ছে এক্ষেত্রে যে সঠিকভাবে রামনবমী পালন করা সম্ভব হবে? এবার হবে না। রাজ্যের শাসক দলের রাজ্যের স্টেট ইস্যু হচ্ছে ল অ্যান্ড অর্ডার। তো ল অ্যান্ড অর্ডার স্টেট ইস্যু, স্টেট যদি চায় ল অ্যান্ড অর্ডার ঠিক থাকবে। জ্যোতিবাবু বলেছিলেন যে শাসক না চাইলে দাঙ্গা হয় না। তো শাসক যদি চায় উস্কানি দিতে, শাসক দলের মুখ্যমন্ত্রী তো প্রেস কনফারেন্স করে উস্কানি দিচ্ছেন, তাহলে আমাদের তো আর কিছু বলার নেই ওনারা কোন দিকে ইশারা করছেন। হাওড়ার শিবপুরের গতবারের যে ঘটনা বা ইস্টার যে ঘটনা, এবার জানি না আমি পশ্চিমবাংলায় আর কোথায় কোথায় ঈশ্বরের কাছে কামনা আপনার চ্যানেলের মাধ্যমে আমি মহারাজ একটা বিষয় এখান থেকে জানতে চাইবো, রামনবমীকে কেন্দ্র করে এই অনুমতি না দেওয়া, বাধা দানের অভিযোগ বা আদালতের দ্বারস্থ হওয়া, এই সব কিছুকে যেভাবে সামনে আনা গেল, পরিস্থিতি নিয়ে আসলো, তাতে গত 1 দশক 2 দশক আগে রামনবমীকে কেন্দ্র করে হিন্দু সমাজের মধ্যে যতটা আগ্রহ, কৌতূহল বা আবেগ ছিল, তার তুলনায় কি এই বাধা দানে আরো বেড়েছে বলে আপনার মনে হয়? একদম বেড়ে গেছে তো, এবং সেটাকে এর জন্যই মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি ধন্যবাদ দিতে চাই যে রাম নামের প্রকাশ্য বিরোধিতা করে উনি আখেরে পশ্চিমবাংলার 70% সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে হয়তো সংখ্যাগরিষ্ঠ, কিন্তু রাজ্যের যে বিমাতৃসুলভ আচরণে আজকে 70% হিন্দু মনে করছেন তারাই এই রাজ্যে সংখ্যালঘু, তাদেরকে উনি জয় শ্রীরাম স্লোগান দিতে বাধ্য করছেন। তাদেরকে উনি বাধ্যবাধকতার বাইরে আবেগ ভালোবাসা দিয়ে হোক বাংলার প্রত্যেকটা মানুষ একসঙ্গে এগিয়ে চলুক। মণিময়, অনেক ধন্যবাদ জানাবো মহারাজকে, এবং আমরা নজর রাখবো রাত পোহালে রামনবমী, তার আগে প্রস্তুতি তুঙ্গে দিকে দিকে। তবে যে কোনো উৎসব আয়োজন, তার সঙ্গে রাজনীতি হোক বা এই আইনি বাধা, এর থেকে বেরিয়ে আসুক বাংলা, এই প্রত্যাশা আমাদের থাকবে।